সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি পোলার ঈদ বন্ধুত্বের উৎসব তারাদের বন্ধুত্বের গল্প। আজকের এপিসোডটা বিশেষ স্পেশাল একটা এপিসোড, কারণ আজকে আমরা আসলে যাদের বন্ধুত্ব সেলিব্রেট করব, কয়েকদিন আগে তারা রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা 21শে পদকে ভূষিত হয়েছেন। এবং মজার একটি বিষয় হচ্ছে, এই ব্যান্ডের যে বয়স আমার বয়সের চাইতেও 10 বছরের বেশি। তো দর্শকরা বুঝতেই পারছেন খুবই স্পেশাল একটা এপিসোড হবে। ছোট্ট একটু হিন্ট দিয়ে নেই যে আজকে আমাদের এই আয়োজনে কোন দুইজন বন্ধু রয়েছেন। যে ব্যান্ড দলের এই দুইজন বন্ধু রয়েছেন তারা ফাউন্ডিং হয়েছিল জুন 6, 1984 সালে। 40 বছরের বেশি সময় ধরে ব্যান্ড মিউজিকের জগতে তাদের পথ চলা। তো সেই দুইজন বিখ্যাত অতিথির সাথে এবার পরিচয় করিয়ে দেওয়ার পালা। শুরুতে আমার বাম পাশে যিনি রয়েছেন তিনি ব্যান্ডটির ব্যান্ড লিডার, ড্রামার শেখ মনিরুল আলম টিপু ভাই ফ্রম ওয়ারফেজ। টিপু ভাই, স্বাগত, ঈদ মোবারক। থ্যাংক ইউ, ঈদ মোবারক। পরবর্তীতে যিনি রয়েছেন তার ব্যাপারে আসলে অনেকগুলো বিশেষণ। ডেইলি স্টার তার ব্যাপারে তার উইকিতে একটি বিশেষণ দিয়েছে, দ্য বোনাফাইড লেজেন্ড অফ বাংলাদেশ। এবং হি ইজ নান আদার দেন দ্য গিটার ম্যান মিস্টার ইব্রাহিম আহমেদ কমল। কমল ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। শুরুতে ঈদের শুভেচ্ছা আপনাদের দুইজনকেই। ফার্স্ট যে কোয়েশ্চেনটা দিয়ে আসলে শুরু করতে যাই, 21শে পদক প্রাপ্তি। আপনি আগেও কয়েকটা ইন্টারভিউতে বলেছিলেন যে তখন আপনারা ইন বিটুইন আ শো, তখন আপনি ফোন কলসটা পেয়েছেন। তো তারপরে ফার্স্ট আপনার মানে কি অভিব্যক্তিটা ছিল কলটা যখন আপনি জানতে পারলেন? না, প্রথমে যখন আমাকে বললো, আমাদের সেটা বাংলায় জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শো ছিল। আমরা সাউন্ড চেক করে আমরা বসেছি, আমরা ব্যান্ড মেম্বাররা একটা ছায়া জায়গায় আমরা বসেছিলাম, গল্প করছিলাম। তার 4-5 মিনিটের মধ্যে আমাদের স্টেজে উঠতে হবে। তা তখন আমাকে ফোন আসলো আমার কাছে এবং জানালো বিষয়টা। তখন আমি বললাম, আসলে কি এটা? বলে, হ্যাঁ, অলরেডি তো প্রেস সচিব এটা অ্যানাউন্স করে দিয়েছে, একটু আগে অ্যানাউন্স হলো, এই জন্য আপনাদেরকে অভিনন্দন। শোনার পর অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি চলে আসছে, আসলে বিশ্বাস হচ্ছিল না। তাই আমি নিজেকে একটু সামলিয়ে তখন আমি ফার্স্টে ব্যান্ড মেম্বারদের কাছে যাই, কমলের কাছে যাই, বললাম হাক করি ওকে, কেন কী হয়েছে? তখন আমি বললাম ব্যান্ডেড কমল সহ সবাইকে বললাম বিষয়টা। সবাই বিশ্বাস করতে পারছিল না, কারণ একটু পরে স্টেজে উঠতে হবে। সবাইকে আমরা আলিঙ্গন করলাম, তারপর স্টেজে উঠলাম। এরপর আসলে তখন তো 45 মিনিট ফোন বন্ধ ছিল, পারফরমেন্স করছিলাম। নামার পর থেকে প্রত্যেকের কাছে ফোন আসছিল ব্যান্ডের, এবং প্রত্যেকে খুব আনন্দে মানে বিহ্বল হয়ে যাচ্ছিল আসলে। এবার একটু কমল ভাইয়ের কাছে যেতে চাই। কমল ভাই, আপনাকে টিপু ভাই যখন হাকটা করলো, মানে নিউজটা জানার পরে, হোয়াট ওয়াজ ইউর ইনস্ট্যান্ট রিয়াকশন? আমি হাগ করতে চাইনি, because I don't like hugging much. But when I heard it, I was very happy যে something like this happened. এবং মনে হচ্ছে যে ওই লাইফ চেঞ্জিং আর কি, কারণ এরপরের থেকে না আমাদের ওল্ড লাইফটা নাই আর, ইটস এ নিউ লাইফ। আজকে আসলে আমাদের যে থিমটা বন্ধুত্ব রিলেটেড, তো ওয়ারফেজের বার্থ প্লেস বলা হয় কমল ভাই আপনার বাসা যে 89 লেক সার্কাস যে ব্যাপারটা। তো বেসিক্যালি অনেক ক্রাউডের একটা ব্যাপার থাকে যে 84 থেকে 91-এর যে ঘটনা, সেটা সম্পর্কে তারা খুব আগ্রহী থাকে। তো ওই সময়ের আসলে ব্যাপারটা কমল ভাই, আপনি এনডিসিতে আপনারা হচ্ছে প্রথম পরিচিত হয়েছিলেন আরশাদ ভাইয়ের থ্রুতে, রকস্টার্টার। তো ওই বন্ধুত্বের গল্পটা যদি একটু শেয়ার করেন। ওয়ারফেজ ইজ আ ফ্রেন্ডদের ব্যান্ড। আমার আর টিপুর আমরা উই হ্যাভ দ্য সেম ফ্রেন্ড সার্কেল, কমন কোর, এবং আমাদের অ্যাকচুয়ালি 300 জন বেস্ট ফ্রেন্ড ট্রুলি। মানে আপনারা বোধহয় দেখেন যে আমরা পোস্ট করি, সবখানে কিছু কমন ফেস আর বাকি সব নিউ ফেস। পুরানো যুগে মানে হ্যাঁ, আমাদের সেন্ট জোসেফ, নরডাম, ঢাকা ইউনিভার্সিটি, মিউজিক মিলে, গভর্নমেন্ট ল্যাব, গভর্নমেন্ট ল্যাব, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল, বাংলাদেশ ব্যাংক স্কুল, উদয়ন ল্যাব মিলিয়ে একটা ম্যাসিভ ওই 85, 86, 85, 84, 85, 86 এটাই আমাদের ফ্রেন্ড সার্কেল। ওকে, সো এখন আমাদের ফ্রেন্ডস, বউ বাচ্চা, ভাই বোন, মানে এক এক জায়গায় গ্যাদারিং আমরা জায়গা দিতে পারি না। মাই লাইফ ইজ অল অ্যাবাউট, মানে ওরাই আমার সবসময় ছিল। আমার তো বাবা মা ভাই বোন কেউ নেই, সো দেয়ার দ্যাট। আর আই গেস 1984-এ 89 লেক সার্কাস, ওখানে হ্যাঁ আমার পাড়ার মানুষরা আমাদের প্রতি খুব সাপোর্টিভ ছিলেন, কারণ আমরা প্র্যাকটিস করতাম, ইট ওয়াজ ভেরি লাউড। ওই সময় আমাদের কবির ভাই থেকে শুরু করে নিলয় ভাই আমাদেরকে যারা সাপোর্ট দিচ্ছে, আমাদের ফ্রেন্ডরা, আমাদের ফ্রেন্ডের বাবা মারা যারা ম্যাক্সিমামই এখন নাই, আল্লাহ তাআলা ওনাদেরকে বেস্ট নসিব করুন, তাদের ভালোবাসার কারণেই আজকে আমরা এখানে আছি। মানে সব কিছু একটা কনসিকুয়েন্সেস। কমল ভাই, একটা কোয়েশ্চেন একটু করি যে
71 সালে একটা দেশ স্বাধীন হয়েছে, তো এর মাত্র 13 বছর পরে আপনি হেভি মেটাল বা হার্ড রকের জনরা চুজ করে একটা ব্যান্ড ফর্ম করছেন। তার পাশাপাশি আপনি আপনার একটা পোস্টে আমি দেখছিলাম যে এর আগে আপনি ডিস্কো মিউজিকের ফ্যান ছিলেন, মানে 84 থেকে আপনি এই হার্ড রক বা মেটালের দিকে আসছেন। তো স্পেসিফিক কি কোনো অ্যালবাম আছে ইন্টারন্যাশনালি যে অ্যালবামটা আসলে আপনার ভিতরে ওই ব্যাপারটা ইগনাইট করছিল যে আই হ্যাভ টু ডু হেভি মেটাল অর হার্ড রক? আমরা যখন হেভি মেটাল শোনা শুরু করছি, কিছু একটা একটা একাত্মতা, মানে রিলেট করতে পারা, মানে ওয়েন উই আর ইয়াং, প্রবলি আপনিও যখন এরকম 14-15 বছর বয়স, আপনার ওই যে এটা রিয়েল মাদ্রিদ হতে পারে কিংবা কোনো একটা ব্র্যান্ড স্যামসাং হতে পারে, আই ডোন্ট নো, মানে জাস্ট বলছি সম্পৃক্ততার হ্যাঁ, ব্যাপারটা। মানে ইউ বিকাম ওয়ান অফ দোজ পারসন বা ইউ ওয়ান্ট টু ড্রিম ইউর লাইফ বিকজ ইউ ফিল যে আপনি ওটার সাথে রিলেট করতে পারেন। আই গেস হেভি মেটাল ওয়াজ সামথিং দ্যাট উই কুড রিলেট। টিপু ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি তো তবলা থেকে আসলে বেসিকলি তারপরে প্রবেশ করেছেন, নতুন কুড়ি তো আপনি পারফর্ম করেছেন, বিস্ফোরণ গোষ্ঠী probably নাম ওটা ছিল। আগে, ওটা আগে ছিল। তো কলেজের থ্রুতে আসলে আরশাদ ভাইয়ের থ্রুতে আপনার কমল ভাইয়ের সাথে পরিচয়। কমল ভাইয়ের সাথে আপনার ফার্স্ট ইন্ট্রোডাকশনের গল্পটা একটু ছোট করে বলবেন? বেসিক্যালি যখন কলেজে ভর্তি হলাম তখন তো সবাইকে চিনি না। হ্যাঁ, আমি ছিলাম কমার্সে, ওরা ছিল সায়েন্সে। তা আমাদের একটা কমন প্লেস ছিল ক্যান্টিন, এবং যারা বাঙ্ক মারতো তারা মেনলি ক্যান্টিনে আড্ডা মারতো। তা ওইখানে আরশাদের সাথে আমার পরিচয় হয়। তা কোথায় থাকো, কী অবস্থা, সেন্ট জোসেফ? আচ্ছা, আমি টুকটাক মিউজিক করি। বললাম হ্যাঁ, আমি টুকটাক মিউজিক করি। আমি তখন ওই এরিয়ায় বেশ ফেমাস, হ্যাঁ, মানে গোপীবাগ, নারিন্দা, জসিমউদ্দিন রোড, কমলাপুর, ওই খিলগা, ওই এরিয়া আমি বেশ বাজাই তখন থেকে। মানে যে ওইখানে একটা ড্রামার আছে, খুব পরিচিত আর কি। ঝাঁকড়া চুল, হ্যাঁ, মানে না ঝাঁকড়া না, তখন চুল খারাপ ছিল আমার, সোজা থাকতো, সবাই সাজানো কাটার মতো বলতো। যাই হোক, তখন ওই বাজাতাম সব কিছু। তখন আরশাদের সাথে পরিচয় হয়। আরশাদ বললো আমাদের একটা ব্যান্ড আছে নাম রকস্টারটা, আমরা এই লাইন আপ, এখানে মইনুল আছে, ইমরান আছে, মাহবুব আছে আর আরশাদ। ওরা রকস্টারটার পাঁচজনের মধ্যে 4 জনই বিডু, হ্যাঁ, ওরা ওসব নন ছিল। তা আরশাদ তখন বলে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে কমল, ওদের একটা ব্যান্ড আছে, কমল, মীর, নাইমুল, ওদের একটা ব্যান্ড আছে ওয়ারফেস। তা চলো তোমার সাথে পরিচয় করে দিই। তখন ক্যান্টিনে দেখি একটা কোনায় কমল বসে আছে, ছোটোখাটো একটা মানুষ, পাঞ্জাবি পরা, আর আমি সবসময় ব্যাগটা ক্রস নিতাম এভাবে, আর আমার কানে একটা ইয়ে থাকতো, পেন্সিল থাকতো অলওয়েজ, মানে এটা একটা স্টেটমেন্ট। হ্যাঁ, সবসময় ইয়ে করতাম, লিখতাম, বাজাতাম কিছু একটা। তাই আমি দেখলাম একটা পিচ্চি ছেলে বসে আছে, ও আমাকে গ্রিটিংস করলো, আমিও গ্রিটিংস করলাম। তারপরে তো এইভাবে হলো। তারপর আমি, আরশাদ, কমল, আমরা মিলে আমার আরও রকস্টারটা, এবং আমাদের তখন ওয়ারফেজ ওইভাবে অ্যাক্টিভ ছিল না, আমরা একটা কনসার্ট করি রকস্টারটা এবং ফ্রেন্ডস মিলিয়ে। তা ওইখান থেকে আসলে বন্ধুত্বটা মেনলি শুরু হয়। এবার একটা গেম খেলবো আমাদের দুই রকস্টারের সাথে। তো সেই গেমটা শুরু করি। আমি একটু কমল ভাই আর টিপু ভাইকে গেমসের রুলসটা একটু বলছি। এখানে কয়েকটা ব্যান্ডের নাম লেখা আছে। তো ফার্স্টে টিপু ভাই বা কমল ভাই যে আছেন, আপনারা ব্যান্ডের নামটা দেখাবেন ক্রাউডদের। তারপরে হচ্ছে আপনি ওইটা বলবেন একজন আরেকজনকে, কে এক্সপ্লেইন করতে পারেন মেটাফোরিক টার্মে। ডিরেক্টলি বলা যাবে না যে এই ব্যান্ড মেম্বারকে, গিটারিস্টকে, বেইজিস্টকে, বাট সিগনিফিকেন্ট আসলে একটা ঘটনা দিয়ে এই ব্যাপারটা হবে। তো এটাতে কি আমরা টস করব, কে শুরু করবে নাকি? কমলই করুক। তাহলে কমল ভাই প্লিজ পিক আপ পেপার। এখানে এইবার আমরা ধরা। তো এটাতে আমরা একটু দেখি যে ফ্রেন্ডদের আসলে কেমিস্ট্রিটা কেমন, মেটাফোরিক টার্মে কে কিভাবে ইউজ করে। I'll pick one. আচ্ছা, আমরা ব্যান্ডের নামটা আসলে দেখতে পেলাম, এবং এবার হচ্ছে কমল ভাই, আপনি টিপু ভাইকে এই ব্যাপারটা এক্সপ্লেইন করেন যে মেটাফোরিক টার্মে যে এটা কোন ব্যান্ড। আমরা একসাথে ওয়ারফেজের প্রথম যে গানটা প্র্যাকটিস করছিলাম ওই ব্যান্ড। ওই ব্যান্ড উচ্চারণ প্র্যাকটিস করছি, মানে শোয়ের জন্য না ওয়ারফেজের সূচনা লগ্নের প্রথম প্র্যাকটিসে। ও আয়রন ম্যান ব্যান্ডের নাম ব্যান্ড ব্ল্যাক সাবাথ। ম্যান, দ্যাট ওয়াজ ইজি। মেটাফোরিক টার্ম ছিল। নাও টিপু ভাই, ইটস ইওর টার্ন। ওকে, ওই পেজটা বাদে, রাইট?
ওকে, এবার কমল ভাইয়ের জন্য ক্লুটা। কমল ভাই, আমরা যে ব্যান্ডের গান ওয়ারফেজে বেশি প্র্যাকটিস করতাম এবং শোতেও করতাম বিফোর অ্যালবাম। এটা আইদার হোয়াইট স্নেক অর স্করপিয়ন্স অর ব্ল্যাক সাবাথ নয় আয়রন মেডেন, এই চারটার বাইরে কোনো কিছু না। আয়রন মেডেন। ইয়া কমল ভাই, এগেইন ইটস ইওর টার্ন। ওকে, যে ব্যান্ডের গান বলতে গেলে সেকেন্ড কনসার্ট থেকে প্রতি কনসার্টেই করেছি, এবং ওই স্পেসিফিক গানটার কারণে আমরা ওই কনসার্টে হিট হইতামই কনফার্ম। মানে ওই গানটা কখনো ফ্লপ খেত না, এবং এটা স্করপিয়ন্স না। হেভি স্টার ব্যান্ড মানে ব্যান্ড হ্যাঁ, মানে ওটার সাথে রিলেটেড, মানে কাছাকাছি যাচ্ছেন, ওই বেশ ব্যান্ডের সমস্যা কোনো নেই। একজন ভোকালিস্টের বের হয়ে যে ব্যান্ডটা Whitesnake? গানটা কি ইজ দিস লাভ ছিল? হ্যাঁ, আর পরে আমরা করতাম স্টিল অফ দ্য নাইট। Here I Go Again. হিয়ার আই গো এগেইন। কিন্তু স্টিল অফ দ্য For Your নাইটের Loving. ব্যাপারটা হচ্ছে যে স্টিল অফ দ্য নাইট কেউ কভার করতে পারতো না, ইট ওয়াজ মাইলস করতো। সো উই হ্যাড টু গিটার্স। সো আমাদের পরে কিন্তু হ্যাঁ, মানে আমরা স্টিল অফ দ্য নাইট করার পরে মাইলস যখন করতো তখন না একটু হলেও ইউ আন্ডারস্ট্যান্ড যে দ্য হোল থিং, মানে আই এম নট সেইং উই ডিড ইট বেটার, বাট উই হ্যাড টু গিটার্স। ইউ স্টার্টেড ইট। হ্যাঁ, টু ভাই প্লিজ, ইটস ইওর টার্ন। ওকে, ক্রাউডরা তো দেখে ফেলেছে, এবার কমল ভাইকে যদি এক্সপ্লেইন করতেন এই ব্যাপারটা। যেই ব্যান্ডের একটা গান আছে যে সলোটা তোলার জন্য সব গিটারিস্টরা চেষ্টা করত, এবং সময় সুযোগেই তোরা যখনই বসিস তুই সামির বা হোয়াট নট ওই সলোটা বাজানোর চেষ্টা করিস বা বাজাস। মাসুক ভাই Megadeth- আপনি কোয়েশ্চেন করেছিলেন, এই ব্যান্ড ছিল Megadeth- Or, both side. টর্নেডো অফ সোলস। Yeah. আমি টর্নেডো অফ সোলস তুলছি 1990-তে, ওই যেটা অ্যালবামটা বের হওয়ার পরেই। তারপরে ফার্স্ট আমি এখন পর্যন্ত স্টেজে ওটা বাজাতে পারিনি, কারণ ওয়ারফেজ একবার করেছিল 1997-এর স্টেজে। ওটাতে আমি ভয়ে জুয়েলকে দিছিলাম, তুমি বাজাও। মার্টি ফ্রিডম্যানের সোলোটা। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস মানে বাট legendary song, আমি এখানে সেখানে যেখানেই যাই তো মানুষ আমাকে বলে যে প্লে টর্নেডো অফ সোলস, আরেকটা বলে অ্যালটিটিউড প্লে করতে, ওই জেসন Jason Baker. বেকার। জেসন ব্রেকার। So these are কিংবা ম্যামস্টেনের রাইজিং ফোর্স, স্টিভ ভাইয়ের ফর দ্য লাভ অফ গড, স্যাট্রিয়ানির লাইক ক্রাশিং ডে, কিংবা ওই ব্লু ড্রিম। অনেক হ্যাঁ, এবার আবারও একটু কমল ভাইয়ের কাছে লাস্ট এই লিস্টটা, আরেকটা ব্যান্ডের লিস্ট আছে যে ওকে। আমরা তো উই আর ভেরি গুড অ্যাট স্টিলিং ব্যান্ড মেম্বার্স ফ্রম আদার ব্যান্ড। তো ভালো ক্লু ছিল। তো আমরা এটা শুরু করছি অনেক আগে থেকে, যে ব্যান্ডের একজন ব্যান্ড মেম্বারকে আমরা চুরি করার পরে দ্যাট ব্যান্ড মেম্বার অ্যাকচুয়ালি এনরিচড আওয়ার ব্যান্ড। তো ওই ব্যান্ডের নাম কি? 80s-এ আমরা এসএস মানে এসএস তখনও হয় নাই, আমরা যখন একে চুরি করছি। ইন ঢাকা। ইন ঢাকা, দ্যাটস দ্য অ্যানসার। তো আমরা আসলে ওই যে গেমটা খেলার পরে যে জিনিসটা বললাম যে মিউজিক্যালি আসলে এই ব্যাপারটাই ছিল যে দুইজনের কোঅর্ডিনেশন বেশ ভালো। একটু ফার্স্ট অ্যালবামের কথা বলি, তো একটা ব্যাপার ছিল যে বিচ্ছিন্ন আবেগ হওয়ার কথা ছিল অ্যালবামটার নাম। তো আপনি আসলে যে রেকর্ডিং লেভেল সারগাম ছিল, ওই সময় আসলে একটা মিষ্টি ভুল ছিল, ওই ব্যাপারটা যদি একটু বলতেন। আমাদের ফার্স্ট অ্যালবামটা রিলিজ হয় 1991 সালের 21শে জুন। 24শে জুন ছিল হলো কোরবানির ঈদ। ঠিক আছে, তা ওই সময় ঈদের সময় অ্যালবামের অনেক প্রেশার প্রেসে। তা বাদল ভাই, কমলটা তখন চলে গেছে। তা বাদল ভাইকে তখন আমাদের তো অ্যালবাম হয়েছে, এবং বাংলাদেশের মানুষ মেলোডি সফট টাইপের গান শুনতে খুব ভালোবাসে। তো ওটা ওইভাবে চিন্তা করে 3 নম্বর পজিশনে দিয়েছিলাম ক্যাসেটে, এবং এই গানটা সবাই পছন্দ করবে ওইভাবে চিন্তা করে আমরা চিন্তা করেছিলাম এটা বিচ্ছিন্ন আবেগ টাইটেলটা হবে। তা এটা বাদল ভাইকে বলেছিলাম, বাদল ভাই টাইটেল হবে বিচ্ছিন্ন আবেগ, উনি যখন জিজ্ঞেস করেছিলেন। আর বিচ্ছিন্ন আবেগ মানে আমাদের মানুষের এক্সপ্রেশনসের বিভিন্ন একটা কালার থাকে, একটা অনুভূতি প্রকাশ থাকে অ্যালবাম কাভারে যেটা ওই ব্যাপারটা যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন। তখন উনি আমাকে 2 দিন পর আমাকে দেখায়, টিপু আমি এরকম একটা জিনিস করেছি, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে বাদল ভাই, খুবই ভালো হয়েছে, আমাদের টাইটেল বিচ্ছিন্ন আবেগ, ওয়ারফেজ বিচ্ছিন্ন আবেগ। এই কিন্তু
প্রেসে যখন উনি প্লেস করলো ডিজাইনটা, বিচ্ছিন্ন আবেগটা তাড়াহুড়োর কারণে লিখতে উনি ভুলে গেছেন। তবে ওয়ারফেজ সেলফ টাইটেল অ্যালবাম হিসেবে Self-titled তখন album হয়েছে। রিলিজ হয় আসলে। কমল ভাই, পাশে একটা গিটার দেখা যাচ্ছে, একটা গিটার পিস আমরা শুনতেই পারি, বা আপনার পছন্দের যে কোনো একটা গিটার পিস যদি বাজাতেন ইনস্ট্রুমেন্টাল, আর টিপু ভাই একটু শ্যাডো জ্যামিংই করলেন। আচ্ছা, বাজালাম। শিওর। আমি জাস্ট একটা rhythm কিছু বাজা। টিপুর সাথে একটা ইম্প্রোভাইজ করি না? শিওর। ওকে। কমল ভাই, ওই বেসিস থেকে আপনি যখন লিড গিটারে সুইচ করেন, তো ওই ব্যাপারের সময় মানে ইনিশিয়াল স্টেজে কনভারসেশনটা আসলে কেমন ছিল যখন বাবনা ভাই বেসিস্টের রোলটা প্লে করে ওয়ারফেজে? ওটা তোর চোখের সামনে হয়েছে, হি নোস। বেসিক্যালি আমাদের যে ফান্ডিং লাইন আপে ছিল, কমল, মীর, নাইমুল, হেলাল বাপুকে তো আগেই চলে গেছে, হ্যাঁ, লেখাপড়া, ফ্যামিলি হ্যাঁ, সব কারণে বাইরে চলে গেছে তখন অনেক, হ্যাঁ। যখন আমি জয়েন করি তখন কমল, মীর আর নাইমুল আছে ব্যান্ডে, আমি জয়েন করি। তা মীর সহ আমরা কয়েকটা প্র্যাকটিস করি, দু একটা প্র্যাকটিস করার পরে মীর আবার ছেড়ে দেয়, ও মিউজিক করবে না, দেশের বাইরে যাবে, সব কিছু মিলিয়ে ফ্যামিলিও চাচ্ছে না। তখন কোনো ইয়ে নাই, আমাদের গিটারিস্ট নাই, Guitarist নেই, ঠিক আছে। তখন আর হেভি মেটাল করছি, দুইটা গিটারিস্ট লাগবেই। তখন বাধ্য হয়ে কমল গিটারে শিফট করলো, আমাকে বললো টিপু আমার উপায় নাই, আমাকে গিটার শিফট করতে হবে, এখন কি বাজাবো আমি জানি না, আই হ্যাভ টু প্র্যাকটিস আ লট, বাট আমি এখন গিটারে শিফট করবো। বেস কীভাবে বাজাবে দেখি, ও আছে সে আছে, দেখি কিছু একটা করবো আমরা। তখন আস্তে আস্তে ওই গট বাবনাকে কমল, না, কি হয়েছিল টিপু? হ্যাঁ। সো আমি, হ্যাঁ, এই নমু পার্টটা বল। আর টিপু তিনজন প্র্যাকটিস করতেছি। হ্যাঁ। আমি গিটার সুইচ এইসব। করলাম, প্র্যাকটিস ভালো হচ্ছে, দরজায় নক, বাবনা। আমি দেখতে আসছি, ও তো কলা বানিয়ে থাকতো। হ্যাঁ, পাশেই থাকতো, বসে দিন ওটাই। হ্যাঁ, তো হ্যাঁ আসো, আয়। এমন তো ও তো আমার স্কুল ফ্রেন্ড আর একই ফ্রেন্ড সার্কেলে। তা বসে দেখে থেকে বললো, ও এর আগে একবার আমার কাছে গিটার এবং বেস নিয়েছিল ধার, যে দোস্ত আই ওয়ান্ট টু প্লে বেস। আমি ওই যে হ্যাঁ ঠিক আছে, বললাম যে এই যে গানগুলো, বেস গিটারটা নিয়ে গেল, পরদিন তুলে নিয়ে আসলো, এবং প্রথম গানটা আমরা বাজালাম ইজি লিভিং, রিমেম্বার? তো ইজি লিভিং এ ওই যে একটা বেস সুইংটা আছে। গান। সো আমরা দেখতেছি ওকে গান শুরু হলো, দিস ইজ না 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 না। এখানে প্র্যাকটিসেস তুলে নিয়ে আসছো সবচেয়ে কঠিনটা, ওই যে ফ্যান্টম অফ দি অপেরার একটা আরপিজি ছিল না? ওকে, এটা আমরা ইভেন আমি মানে তখন আই ওয়াজ কিলিং ইট উইথ বেস, কিন্তু ওই একটা পার্টে কোনো এক কারণে, আর আমি আবার একটা প্রবলেম ছিল, যদি খুব সোজা হয় বেস লাইনটা আমি এটা নিতে পারতাম না, মানে complex patternটা আপনার কানে বেশি বাজতো। আমার সবসময় অভ্যাস আছে অনেক বেশি শোনার। মানে এমন হচ্ছে যে আমি দুইটা গিটারের রিফ একসাথে তুলে বসে আছি, এমন একটা জিনিস করছি যারা আরেকজন করছে, সো আই এম ডুইং, মানে অ্যাক্টিভ লিসেনিং পার্টটা অনেক স্ট্রং ছিল। হ্যাঁ। তো বাবনা ওই ফার্স্ট প্র্যাকটিসে ইজ ইন দ্য ব্যান্ড। অনুষ্ঠানের একেবারে শেষের দিকে দর্শকদের উদ্দেশ্যে দুইজন যদি ছোট করে কিছু বলেন সামনের ব্যাপারে, অ্যালবাম থেকে শুরু করে সামনের শোজ, এই ব্যাপার দিয়ে ঈদের একটা মেসেজ যদি দর্শকদের একটু দিতেন। দর্শকদেরকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা
দীর্ঘ অনেক বছরের পথ চলা, 40 বছর প্লাস চলছে। সামনে আমাদের দেশের বাইরে অনেক ট্যুর আছে, সেগুলো নিয়ে কাজ চলছে। প্লাস ঈদের পর আমাদের বেশ কিছু শো আছে, শো করব এবং 21শে পদক পাওয়া উপলক্ষে আমরা চিন্তায় আছি, চেষ্টা করছি একটা কনসার্ট করব, সেলিব্রেশন কনসার্ট করব। কমল ভাই প্লিজ আপনি যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ঈদ মোবারক, আপনারা ভালো থাকবেন, সহনশীল হবেন, নিরাপদ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দুজনকেই আসলে অনেক ধন্যবাদ এই পুরোটা সময় জুড়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও সামনে বড় আলাপ আলোচনায় আপনাদেরকে পাবো, এটাই আমাদের প্রত্যাশা। তো দর্শক, পোলার ঈদ বন্ধুত্বের উৎসবে তারাদের বন্ধুত্বের গল্পের আজকের পর্বে এই ছিল সর্বশেষ। এতক্ষণ ধরে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।